हेलो फ्रेंड्स, वेलकम बैक। सो बेसिकली आज के আমরা ডিসকাস করব টেস্ট প্ল্যান ইন সফটওয়্যার টেস্টিং। তো টেস্ট প্ল্যান কি, টেস্ট প্ল্যান কে তৈরি করে, টেস্ট প্ল্যান তৈরি করার ইম্পর্টেন্স কি আছে, আমরা কিভাবে টেস্ট প্ল্যান লিখব, এছাড়াও যদি টেস্ট প্ল্যান না করি তাহলে কি প্রবলেম হতে পারে, এই সব জিনিস নিয়ে আমরা ইন ডিটেইলসে ডিসকাস করব। তো এই টেস্ট প্ল্যান ক্রিয়েশন বা টেস্ট প্ল্যান এটা সফটওয়্যার টেস্টিং এর খুব একটা ইম্পর্টেন্ট টপিক। সো মেক শিওর তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের একটা ইন ডিটেলস একটা টেস্ট প্ল্যান তৈরি করার ধারণা বা টেস্ট প্ল্যানটা কি একটা টোটাল ধারণা তোমাদের চলে আসবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই টেস্ট প্ল্যান কি? টেস্ট প্ল্যান একটা ডিটেল ডকুমেন্ট, সেখানে কি হয় না, আমরা যখন কোনো সফটওয়্যার টেস্ট করি সেই সফটওয়্যারটা আমরা কি টেস্ট করি, আমরা কি দেখি, আমরা যখন সফটওয়্যার টেস্ট করবো তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে টেস্ট স্ট্র্যাটেজি ফলো করব, অবজেক্টিভ কি আছে, টেস্টিং এর শিডিউল, কতক্ষণ টাইম লাগবে টেস্টিং করতে মানে এস্টিমেশনটা, দেন ডেলিভারেবল কি আছে এবং কতজন রিসোর্স লাগবে ওই সফটওয়্যারটা টেস্ট করতে। তো এই সব জিনিসগুলো আমরা যেখানে ডকুমেন্ট করে রাখি সেটাকে বলা হয় টেস্ট প্ল্যান ডকুমেন্ট। আর এই টোটাল ডিটেল যে ডকুমেন্টটা আছে, এই টোটাল ডিটেল ডকুমেন্টটাকে বলা হয় টেস্ট প্ল্যান। তাহলে আমরা টেস্ট প্ল্যান সম্বন্ধে কি বলতে পারি? যখন আমরা টেস্ট প্ল্যানের ডেফিনেশন বলবো, কি বলবো না, আমরা যখন কোনো সফটওয়্যার টেস্ট করি সেই সফটওয়্যারটা টেস্ট করতে আমরা কি স্ট্র্যাটেজি ফলো করি, অবজেক্টিভ কি আছে, টেস্টিং এর শিডিউল, কতক্ষণ টাইম লাগবে টেস্টিংটা করতে মানে টাইম এস্টিমেশন, দেন ডেলিভারেবল কি আছে এবং কতজন রিসোর্স লাগবে ওই সফটওয়্যারটা টেস্ট করতে। এই সব জিনিসগুলো আমরা যেখানে ডকুমেন্ট করে রাখি সেটাকে বলা হয় টেস্ট প্ল্যান ডকুমেন্ট। আর এই টোটাল ডিটেল ডকুমেন্টটাকে বলা হয় টেস্ট প্ল্যান। সো নাও এখন আমাদের কাছে ক্লিয়ার যে টেস্ট প্ল্যানটা কি। তাহলে এই টেস্ট প্ল্যানটা আমাদের কিভাবে সাহায্য করছে না, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনের কোয়ালিটি ভ্যালিডেট করি সেটার জন্য কতটা এফোর্ট লাগছে আমরা সেটা ডিটারমাইন করতে পারি বাই টেস্ট প্ল্যান। আমরা যখন কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের যখন কোয়ালিটিটা ভ্যালিডেট করব তখন অবশ্যই আমাদের একটা এফোর্ট দিতে হয়। আর সেই এফোর্টটা যখন লাগছে আমাদের সেটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি, এই টোটাল জিনিসটা এই টেস্ট প্ল্যান আমাদের সাহায্য করে। কিভাবে সাহায্য করে বা কি উপায়ে সাহায্য করে, এই টোটাল জিনিসটা আমি ওয়ান বাই ওয়ান তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। তো প্রথমেই আমি আসছি এরপর আমি আসছি যে হু ক্রিয়েট টেস্ট প্ল্যান। টেস্ট প্ল্যানটা কে তৈরি করে? ইন জেনারেল যে টেস্ট ম্যানেজার আছে সেই টেস্ট ম্যানেজার টেস্ট প্ল্যানটা তৈরি করবে। ওকে, নাও এরপর আছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টেস্ট প্ল্যান। টেস্ট প্ল্যানের ইম্পর্টেন্স কি? টেস্ট প্ল্যানের বেশ কয়েকটা ইম্পর্টেন্স আছে। যেমন প্রথম ইম্পর্টেন্স যদি বলি আমি, নাম্বার ওয়ান, টেস্টিং টিমের বাইরে যারা আছে প্রজেক্টটাতে, টেস্টিং টিমের বাইরে যারা আছে সাপোজ ডেভেলপার, বিজনেস ম্যানেজার, কাস্টমার, তারা খুব সহজেই ডিটেল অফ টেস্টিংটা বুঝতে পারবে। যারা টেস্ট টিমের বাইরে আছে তারা কিভাবে জিনিসটা বুঝবে? তো আমার এই টেস্ট প্ল্যানের মাধ্যমে তারা ইন ডিটেল টেস্টিংটা তারা ইজিলি বুঝতে পারবে। ওকে, নাম্বার টু, টেস্ট প্ল্যান আমাদের চিন্তা ভাবনায় গাইড করে। যদি আমি একটু খুলে বলি জিনিসটা চিন্তা ভাবনায় কিভাবে গাইড করে, যেমন আমরা বলতে পারি যে টেস্ট প্ল্যান একটা মানে কি বলবো একটা রুল বুকের মতো কাজ করে এবং যেই বুকটা আমাদের ফলো করতে হয়। যেমন আমরা যদি কোনো কিছু জিনিস বই থেকে পড়াশোনা করি তো আমরা কি করি, সেই বইতে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা ফলো করি, রাইট? ঠিক তেমনি টেস্ট প্ল্যান একটা ডকুমেন্ট, টেস্ট প্ল্যান একটা ডিটেল ডকুমেন্ট। সেখানে কি হয়, সেটা আমাদের চিন্তা ভাবনায় গাইড করে। মানে আমরা কিভাবে টেস্ট প্ল্যান করব, মানে টোটাল যে চিন্তা ভাবনা একটা টেস্টিং করার আগে আমাদেরকে বিভিন্নভাবে ভাবতে হয়, এই টোটাল জিনিসটাকে এই টেস্ট প্ল্যান আমাদের গাইড করে। ওকে, নাও নাম্বার থ্রি কি বলতে পারি না, গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস। আমি যেমন বলতে পারি যে টেস্ট স্ট্র্যাটেজি, টেস্ট স্কোপ, টেস্ট এস্টিমেশন সবকিছু টেস্ট প্ল্যানের মধ্যে ডকুমেন্টেড থাকে। অবশ্যই টেস্ট স্ট্র্যাটেজি, টেস্ট স্কোপ, টেস্ট এস্টিমেশন সবকিছু টেস্ট প্ল্যানের মধ্যে ডকুমেন্ট থাকে। কিভাবে ডকুমেন্ট থাকে, আমরা কিভাবে লিখবো সেটা আমি পরের বলছি, বাট এখন আমি বলছি যে
টেস্ট স্ট্র্যাটেজি, টেস্ট স্কোপ, টেস্ট এস্টিমেশন সবকিছু টেস্ট প্ল্যানের মধ্যে ডকুমেন্ট থাকে, যেটা খুব সহজেই ম্যানেজমেন্ট টিম যদি চায় তারা খুব সহজেই সেটা রিভিউ করতে পারে। এর সুবিধা কি হয়, তাহলে আমার টেস্ট প্ল্যানটা যদি ভালো হয়, আমি যদি আমাদের যদি টেস্ট প্ল্যানটা বেটার টেস্ট প্ল্যান হয়, তাহলে ম্যানেজমেন্ট কি করতে পারে না, ওই টেস্ট প্ল্যানটা, আমার এই টেস্ট প্ল্যানটা বা আমাদের এই টেস্ট প্ল্যানটা সে অন্য প্রজেক্টেও ফলো করতে পারে, রাইট? সেই জন্য আমাদের এই তিনটে উপায়, মেন এই তিনটে কারণ। 1 নম্বর, টেস্টিং টিমের বাইরে যারা আছে, সাপোজ ডেভেলপার, বিজনেস ম্যানেজার, কাস্টমার, তারা খুব সহজে ডিটেলস অফ টেস্টিংটা বুঝতে পারে। নাম্বার 2, টেস্ট প্ল্যান আমাদের চিন্তা ভাবনায় গাইড করে। যেমন আমরা বলতে পারি যে টেস্ট প্ল্যান একটা রুল বুকের মতো কাজ করে এবং যেটা আমাদের ফলো করতে হয়। নাম্বার 3, গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস যেমন টেস্ট স্ট্র্যাটেজি, টেস্ট স্কোপ, টেস্ট এস্টিমেশন সবকিছুই টেস্ট প্ল্যানের মধ্যে ডকুমেন্ট থাকে, যেটা খুব সহজেই ম্যানেজমেন্ট টিম চাইলে ফলো করতে পারে এবং অন্য প্রজেক্টের জন্য সেটা ইউজও করতে পারে বা অন্য প্রজেক্টে তারা সেটাকে ফলো করতে পারে, রাইট? তো এইগুলি হচ্ছে মেন টেস্ট প্ল্যানের ইম্পর্টেন্স। এরপর আসছি আমি খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে হাউ টু রাইট টেস্ট প্ল্যান। আমরা টেস্ট প্ল্যান কিভাবে লিখবো। টেস্ট প্ল্যান লেখার জন্য আমাদের 8টা গাইডলাইন ফলো করতে হয়। 8টা গাইডলাইন ফলো করতে হয়। নাম্বার 1, অ্যানালাইজ দ্য প্রোডাক্ট। দেন নাম্বার 2, ডিজাইন দ্য টেস্ট স্ট্র্যাটেজি। 3 নম্বর, ডিফাইন দ্য টেস্ট অবজেক্টিভস। 4 নম্বর, ডিফাইন টেস্ট ক্রাইটেরিয়া। 5 নম্বর, রিসোর্স প্ল্যানিং। নাম্বার 6, প্ল্যান টেস্ট এনভায়রনমেন্ট। নাম্বার 7, শিডিউল অ্যান্ড এস্টিমেশন। অ্যান্ড নাম্বার 8, ডিটারমাইন টেস্ট ডেলিভারেবলস। তো এই 8টা স্টেপ আমাদের ফলো করতে হয় যখন আমরা টেস্ট প্ল্যান তৈরি করব, যখন আমরা টেস্ট প্ল্যান লিখব। এবং এই 8টা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের টেস্ট প্ল্যান তৈরি করতে খুবই সাহায্য করে এবং যেগুলো আমাদের বুঝতে হবে, অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। আমি জিনিসগুলো একটা একটা 1 বাই 1 বলছি, তোমাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে যে আমরা কিভাবে টেস্ট প্ল্যান লিখবো। প্রথমে কি আছে, অ্যানালাইজ দ্য প্রোডাক্ট। অ্যানালাইজ দ্য প্রোডাক্ট বলতে, সাপোজ আমি যদি তোমাদের বলি যে কোনো ইনফরমেশন ছাড়া তোমরা একটা প্রোডাক্ট কিভাবে টেস্ট করবে, ইজ দ্যাট পসিবল? কোনো ইনফরমেশন ছাড়া, কোনো গাইডলাইন ছাড়া তোমরা কি একটা প্রোডাক্টকে টেস্ট করতে পারবে? না, এটা পসিবল নয়, কখনোই পসিবল নয়। কারণ কোনো প্রোডাক্ট টেস্ট করার আগে অবশ্যই থ্রুলি সেটাকে, মানে আমার যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটাকে থ্রুলি স্টাডি করতে হবে, রাইট? অবশ্যই আমাদের এটা জানতে হবে বা এটা আমাদের রিসার্চ করতে হবে যে অ্যাপ্লিকেশনটা থেকে ক্লায়েন্টস যারা আছে বা এন্ড ইউজার যারা আছে বা কাস্টমার যারা আছে তাদের এক্সপেকটেশনটা কি, তারা কি চাইছে এক্স্যাক্টলি আমার এই অ্যাপ্লিকেশনটা থেকে। এইটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে রিসার্চ করতে হবে, তাহলেই কিন্তু আমরা খুব ভালোভাবে টেস্ট প্ল্যান তৈরি করতে পারবো। অবশ্য সবকিছুই কিন্তু ডিপেন্ড করছে আপন কার উপর না, রিকোয়ারমেন্ট বা ডকুমেন্টস এর উপর। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের টোটাল যে আমরা যে আমাদের অ্যাপ্লিকেশনটা যে এক্স্যাক্টলি কি হবে বা কি হতে চলেছে সেটার উপর রিসার্চ করতে হবে। মানে এক্স্যাক্টলি ক্লায়েন্ট বা কাস্টমাররা তাদের এক্সপেকটেশনটা কি, তারা কি চাইছে অ্যাপ্লিকেশনটার মধ্যে। এখানে বেশ অ্যানালাইজ দ্য প্রোডাক্টের মধ্যে বেশ কয়েকটা জিনিস, যেমন হু উইল ইউজ দ্য ওয়েবসাইট, ওয়েবসাইটটা কে ইউজ করবে। দেন হোয়াট ইজ ইট ইউজ ফর, কিসের জন্য ইউজ হবে, বা হাউ ইট উইল ওয়ার্ক, কিভাবে এটা কাজ করবে। দেন হচ্ছে আমরা বলতে পারি যে হোয়াট সফটওয়্যার অর হার্ডওয়্যার দ্য প্রোডাক্ট ইউজ, প্রোডাক্টটা তৈরি করার জন্য কি কি সফটওয়্যার বা হার্ডওয়্যার ইউজ করা যেতে পারে। তো এই যে টোটাল জিনিসটা আমরা অ্যানালাইজ করছি শুরুতেই, মানে প্রোডাক্টের ডেভেলপমেন্ট হওয়ার আগেই আমরা টোটাল জিনিসটাকে অ্যানালাইজ করে নিচ্ছি। এই টোটাল জিনিসটাকে বলা হয় অ্যানালাইজ অফ দ্য প্রোডাক্ট। মানে প্রোডাক্টটাকে আমরা একদম কি বলবো, সেই ভেঙে চুরে জিনিসটাকে আমরা অ্যানালাইজ করছি, রাইট? নাও নাম্বার 2 আসছি আমি, ডিজাইন দা টেস্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, এই অ্যানালাইজ দ্য প্রোডাক্টের মধ্যে আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। ওকে, সাপোজ আমি একটা খুব ভালো একটা এক্সাম্পল দিই। সাপোজ আমার ধরে নাও এটা আমার একটা অ্যাপ্লিকেশন, এখানে আমার মাল্টিপল কি বলবো, মানে অপশন আছে, কম্পোনেন্ট আছে। আমি ধরে নিচ্ছি একটা একটা করে। সাপোজ মাল্টিপল কম্পোনেন্ট আছে, আমি যেমন ধরে নিচ্ছি কি বলতে পারি, আমরা প্রথমে এটাকে ধরে নিচ্ছি আমি যে এখানে আমরা ফার্স্ট নেম আছে,
দেন এটা আমার আছে লাস্ট নেম, দেন সাপোজ আমি এটা ধরে নিচ্ছি ফোন নাম্বার, দেন এটা ধরে নিচ্ছি আমি ইমেল আইডি, দেন এটা ধরে নিচ্ছি আমি পাসওয়ার্ড এক্সাম্পল। ওকে, না আমি ধরে নিচ্ছি এটা সাইন আপ বাটন একটা আছে। তো এইটা হচ্ছে আমার টোটাল রিকোয়ারমেন্ট, মানে এইটার উপর বেস করে আমার সফটওয়্যারটা বা প্রজেক্টটা, এটা হচ্ছে আমার সফটওয়্যার, এটা আমার প্রোডাক্ট। সাপোজ ধরো না এটা আমার প্রোডাক্ট। ওকে, না এখানে কি করতে হবে না আমাদের যে এই টোটাল জিনিসটার উপর, এই টোটাল জিনিসটার উপর, এই যে টোটাল জিনিসটার উপর কি করতে হবে না আমাদের প্রোডাক্ট ডকুমেন্টেশনটাকে ভালো করে রিভিউ করতে হবে, যাতে মানে কি বলতে পারি আমরা এটা বুঝতে পারি যে প্রোডাক্টের সমস্ত ফিচার্স গুলো এবং কিভাবে কাজ করছে, এবং মানে মানে ফিচার্স গুলো কিভাবে কাজ করছে, এটা আমাদের টোটাল জিনিসটাকে বুঝতে হবে, টোটাল জিনিসকে রিভিউ করতে হবে। যেমন আমি যদি ইমেল আইডি না দিয়ে আমি যদি সাইন আপ, আমি ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ফোন নাম্বার দিলাম, আমি ইমেল আইডি দিলাম না, পাসওয়ার্ড দিলাম, সাইন আপে ক্লিক করলাম, তাহলে কি আমার পেজটা লগ ইন হওয়া, সাইন আপ হওয়া উচিত? এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাকে রিভিউ করতে হবে যে এক্স্যাক্টলি রিকোয়ারমেন্টটা কি বলেছে। দেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমার এক্স্যাক্ট যে ফিচারটা যেটা বানাতে চাইছি আমরা, সেটার ফিচার্সটা ইন ফিউচার কিরকম হবে, এই টোটাল ফিচার্সটা আমাদের বুঝতে হবে। যদি আমাদের টোটাল জিনিসটা রিভিউ করব, দেন যদি আমরা কিছু বুঝতে না পারি, সাপোজ ধরে নিচ্ছি কোনো একটা ইউনিট আমরা বুঝতে পারছি না, ওকে, তখন আমরা কি করব, তখন আমাদের অবশ্যই সেটা নিয়ে কাস্টমার যারা আছে বা যারা ডেভেলপার আছে বা যারা ডিজাইনার আছে তাদের সঙ্গে মিটিং শিডিউল করতে হবে, যাতে আমরা এই প্রোডাক্টটার উপর আমরা আরো বেশি ইনফরমেশন পেয়ে থাকি। কারণ যত বেশি ইনফরমেশন তত ভালো টেস্ট প্ল্যান আমরা ক্রিয়েট করতে পারবো। সেই জন্য আমাদের ইচ অ্যান্ড এভরি ফিচার্সকে আমাদের খুব ভালো করে রিভিউ করতে হবে। ওকে, দেন সেগুলোর উপর বেস করে আমাদের কি করতে হবে না, যদি আমরা সেগুলোকে কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা ইউনিট বুঝতে না পারি, তো সেটা নিয়ে অবশ্যই আমরা কাস্টমার বা ডেভেলপার যারা আছে বা ডিজাইনার যারা আছে তাদের সঙ্গে মিটিং শিডিউল করবো, তাদের সঙ্গে ডিসকাস করব। তাহলে কি হবে আমাদের, আমরা আরো বেশি ইনফরমেশন পাবো এখানটা থেকে। সো নাও এখন আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে অ্যানালাইজ দ্য প্রোডাক্ট অ্যানালাইজটা কিভাবে করতে হয়। নাও এরপরে আসছি আমি ডিজাইন না টেস্ট স্ট্র্যাটেজি। ডিজাইন না টেস্ট স্ট্র্যাটেজির মধ্যে আমরা বলতে পারি যে টেস্ট স্ট্র্যাটেজি গুলো একটা হাই লেভেল ডকুমেন্ট। অবশ্যই টেস্ট স্ট্র্যাটেজি একটা হাই লেভেল ডকুমেন্ট। এটা কি হয় না, এটা টেস্ট ম্যানেজাররা তৈরি করে। এই টেস্ট স্ট্র্যাটেজিটা টেস্ট ম্যানেজার যারা আছে তারা তৈরি করে। টেস্ট স্ট্র্যাটেজি তৈরি করার সময় আমাদের বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে, বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে। যেমন 1 নম্বর, ডিফাইন স্কোপ অফ টেস্টিং, আইডেন্টিফাই টেস্টিং টাইপ, ডকুমেন্ট রিস্ক অ্যান্ড ইস্যুস, দেন ক্রিয়েট টেস্ট লজিস্টিক। এই চারটে জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে ফলো করতে হবে। ওকে, নাও আমি একটা একটা করে জিনিস তোমাদের বোঝাই, জিনিসটা বুঝতে সুবিধা হবে। প্রথমে আসছি ডিফাইন স্কোপ অফ টেস্টিং। এর মানেটা কি না, আমরা যখন কোনো টেস্টিং অ্যাক্টিভিটি স্টার্ট করার আগে অবশ্যই আমাদের টেস্টিং এর স্কোপটা জানা দরকার, রাইট? এই স্কোপটা আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে ইন স্কোপ, হচ্ছে আউট অফ, ইন স্কোপ একটা আউট অফ স্কোপ। এবার আমি বলছি ইন স্কোপ কি আর আউট অফ স্কোপ কি। না, সিস্টেমে যে সমস্ত কম্পোনেন্ট গুলো আমাদের টেস্ট করতে হবে সেটা হচ্ছে ইন স্কোপ। সিস্টেমের যে সমস্ত কম্পোনেন্ট গুলো আমাদের টেস্ট করতে হবে সেটা হচ্ছে ইন স্কোপ, মানে স্কোপের মধ্যে যেটা আসছে, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, মিডলওয়্যার, তো এই জিনিসগুলো আসছে আমার ইন স্কোপে। যেমন আমরা বলতে পারি, যেমন আমরা যখন কোনো টেস্টিং করি তখন আমাদের কি ফলো করতে হয়, আমাদের অবশ্যই ফাংশনাল টেস্টিং সেখানে করতে হয়, রাইট? তো ফাংশনাল টেস্টিংটা কিসের মধ্যে আসছে, একটা ইন স্কোপের মধ্যে, ইন স্কোপ টেস্ট স্ট্র্যাটেজির মধ্যে আসছে। এরপর আমি আসছি আউট অফ স্কোপ। সিস্টেমে আউট অফ স্কোপ বলতে কি বুঝি আমরা, না সিস্টেমের যে সমস্ত কম্পোনেন্টস গুলো আমাদের টেস্ট করতে হবে না, তাছাড়াও যেগুলো টেস্টিং করতে না বলে ডিফাইন করা থাকে, টেস্ট প্ল্যানের মধ্যে ডিফাইন করা আছে যে কোনটা টেস্ট করতে হবে, কোনটা টেস্ট করতে হবে না, কোনটা ইন স্কোপ, কোনটা আউট স্কোপ। সাপোজ আমি ধরে নিচ্ছি যেমন নন ফাংশনাল টেস্টিং, যেমন নন ফাংশনাল টেস্টের মধ্যে কি, যেমন পারফরমেন্স টেস্টিং, লোড টেস্টিং, স্পাইক টেস্টিং, সোক টেস্টিং, স্ট্রেস টেস্টিং, এগুলো কিন্তু
আমার কিন্তু কি বলবো, এগুলোকে আমাদের মানে এগুলো আমাদের আউট অফ স্কোপের মধ্যে পড়ে। এগুলো কিন্তু আমার যে টেস্ট প্ল্যান আছে সেখানে কিন্তু কোথাও ডকুমেন্ট করা থাকে না, বা আমাদের বলেও না করার জন্য। প্রোডাক্টটাকে আমরা সুন্দরভাবে যাতে প্রোডাক্টটা বিল্ড হয়ে থাকে, বা প্রোডাক্টটা যাতে মানে কি বলবো, যাতে তার লোড পারফরমেন্স যাতে স্মুথলি কাজ করে সবকিছু, এর জন্য কিন্তু আমরা নন ফাংশনাল টেস্টিং যেমন পারফরমেন্স টেস্টিং, লোড টেস্টিং গুলো করে থাকি। তাহলে ইনস্কোপ মানে কি বোঝাচ্ছে? ইনস্কোপ মানে আসছে আমাদের না সিস্টেমে যে সমস্ত কম্পোনেন্ট গুলো আমাদের টেস্ট করতে হবে বা টেস্ট করতে বলা থাকবে সেগুলো আসছে ইনস্কোপের মধ্যে। যেমন সিস্টেমের হার্ডওয়্যার, সফটওয়্যার, মিডলওয়্যার, এগুলো ইনস্কোপের মধ্যে পড়ে। এবং টেস্টিং এর মধ্যে কি পড়ে? ফাংশনাল টেস্টিং। সাপোজ ধরে নিচ্ছি ফাংশনাল টেস্টিং, কম্পোনেন্ট টেস্টিং, ইউনিট টেস্টিং, এগুলো সব কিসের মধ্যে পড়বে? এগুলো ইনস্কোপের মধ্যে পড়বে। অন্যদিকে আউট অফ স্কোপ বলতে কি বোঝাবে? আউট অফ স্কোপ মানে সিস্টেমের যে সমস্ত কম্পোনেন্টস গুলো আমাদের টেস্ট করতে হবে না, এছাড়া যেগুলো টেস্টিং করতে না বলে, টেস্টিং করতে হবে না বলে অলরেডি ডিফাইন করা আছে টেস্ট প্ল্যানের মধ্যে বা টেস্ট স্ট্র্যাটেজির মধ্যে। ওকে, যেমন নন ফাংশনাল টেস্টিং, যেমন পারফরমেন্স টেস্টিং, লোড টেস্টিং, টেস্ট টেস্টিং, তো এই জিনিসগুলো আসছে আমার আউট অফ স্কোপের মধ্যে। সো নাও এখন আমাদের কাছে ক্লিয়ার যে ডিফাইন স্কোপ অফ টেস্টিং জিনিসটা কি। এরপর আমি আসছি আইডেন্টিফাই টেস্টিং টাইপ। আইডেন্টিফাই টেস্টিং টাইপ মানে কি না, আমরা এটা জিনিসটা এইভাবে বলতে পারি যে টেস্টিং হলো একটা স্ট্যান্ডার্ড টেস্ট প্রসিডিওর, রাইট? যেটা আমরা অলরেডি জেনে এসেছি যে টেস্টিং একটা স্ট্যান্ডার্ড টেস্ট প্রসিডিওর, যেটা আমাদেরকে একটা এক্সপেক্টেড টেস্ট আউটকাম দেয়। অবশ্যই টেস্টিং করার পর একটা এক্সপেক্টেড আউটকাম দেয় একটা আমাদের। ইচ টেস্টিং টাইপ, আমরা এইভাবে বলতে পারি জিনিসটা যে ইচ টেস্টিং টাইপ ইজ ফর্মুলেটেড to identify a specific type of product bugs. বলতে পারি যে each testing type is formulated to identify a specific type of product bugs. যে সমস্ত টেস্টিং টাইপ গুলো ফর্মুলেটেড থাকে টু আইডেন্টিফাই এ স্পেসিফিক টাইপ অফ প্রোডাক্ট বাগ। বাগের জন্যই তো সমস্ত জিনিস, আলটিমেট আমাদের গোলটা বাগ, আলটিমেট আমাদের গোলটা ডিফেক্ট ফাইন্ড আউট করা, রাইট? বাট সমস্ত টেস্টিং টাইপের মেন লক্ষ্য হলো যে প্রোডাক্টটা কাস্টমারদের দেওয়ার আগে ডিফেক্ট খুঁজে বার করা, রাইট? প্রোডাক্টটা কাস্টমারকে হ্যান্ড ওভার করার আগে আমাদের ডিফেক্ট খুঁজতে হবে। যদি প্রোডাক্টটা কাস্টমারকে দেওয়ার পর যদি কাস্টমারের দিয়ে কোনো ডিফেক্ট আসে তাহলে কি হবে জিনিসটা? তাহলে কিন্তু টোটাল জিনিসটা মেসড আপ হয়ে গেল, আলটিমেট ব্লেম কিন্তু টেস্টারদের কাছে আসবে। সেই জন্য আমাদের মেন লক্ষ্য কি থাকে টেস্টিং এর, যে আমার সফটওয়্যারটা বা প্রোডাক্টটা কাস্টমারদের দেওয়ার আগে আমরা সমস্ত ডিফেক্ট খুঁজে বার করে সেগুলো ফিক্সিং করে, মানে কি বলবো, একটা একদম মানে বাগ ফ্রি সফটওয়্যার বা বাগ ফ্রি প্রোডাক্ট আমরা ক্লায়েন্টকে যাতে হ্যান্ড ওভার করতে পারি, রাইট? এরপর আমি যদি বলি যে টেস্টিং টাইপের মধ্যে কি আছে, কমনলি কিছু টেস্টিং টাইপ আছে যেগুলো ইউজ করা হয়, যেমন ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, এপিআই টেস্টিং, অ্যাজাইল টেস্টিং, ইনস্টল এবং আনইনস্টল টেস্টিং। ওকে, তো আমরা অলরেডি জানি ইউনিট টেস্টিং কি, ছোট ছোট ইউনিট বা কম্পোনেন্টকে আমরা টেস্ট করব ইউনিট টেস্টিং এর মধ্যে। ইন্টিগ্রেশন টেস্টিং, কম্পোনেন্ট গুলো বা ইউনিট গুলোকে বা মডিউল গুলোকে আমরা একসঙ্গে ইন্টিগ্রেট করে যখন টেস্টিং করব। সিস্টেম টেস্টিং কি, অ্যাজ এ হোল যখন সিস্টেমে টেস্ট করব তখন সেটা সিস্টেম টেস্টিং। এপিআই টেস্টিং কি, আমরা যখন এপিআই রিলেটেড জিনিস টেস্ট করব। অ্যাজাইল টেস্টিং, যখন আমরা অ্যাজাইল মেথোডোলজি ফলো করে টেস্টিং করব, যেখানে বোথ ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং সাইমultaneously রান করে। আর ইনস্টল এন্ড আনইনস্টলেশন টেস্টিং মানে কোন একটা বিল্ড যদি আমি কাস্টমার বা ক্লায়েন্ট এন্ডে যদি আমি বিল্ডটা ইনস্টল করি, ইনস্টল করার পর আমাদের চেক করতে হবে যে বিল্ডটা ঠিকঠাকভাবে ইনস্টল হলো কিনা, এবং বিল্ডটা ঠিকঠাকভাবে আনইনস্টলও হলো কিনা সেটা আমাদের আনইনস্টল করে চেক করে দেখতে হবে। এইসব জিনিসগুলো আমার আসছে কিসের মধ্যে? আইডেন্টিফাই টেস্টিং টাইপের মধ্যে। ওকে, নাও এখন আমাদের কাছে ক্লিয়ার যে আইডেন্টিফাই টেস্টিং টাইপটা কি। এরপর 3 নম্বরে আমি আসছি ডকুমেন্ট রিস্ক এন্ড ইস্যুস। রিস্ক কি? রিস্ক বলতে আমরা কি বুঝি? রিস্ক হলো একটা ফিউচার আনসার্টেন ইভেন্ট, যেটা আমরা প্রত্যেকে জানি যে আমরা বলি না যে এই জিনিসটা করতে গেলে রিস্ক আছে, মানে কি জিনিসটা করতে গেলে রিস্ক আছে, মানে ফিউচার, ভবিষ্যতে করতে গেলে আমরা রিস্ক পাবো। ঠিক তেমনই আমার টেস্টিং এর মধ্যে ডকুমেন্ট রিস্ক মানে কি না, রিস্ক হলো একটা ফিউচার আনসার্টেন ইভেন্ট, যখন রিস্ক ঘটে তখন সেটা ইস্যুতে পরিণত হয়। যখন রিস্ক হয়ে গেল কোনো জিনিস, মানে কোনো জিনিসটা ফল্ট হয়ে গেল, তার মানে কি সেটা ইস্যুতে পরিণত হয়ে গেল, রাইট? তাই এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের রিস্ক অ্যানালিসিস করতে হয়, এবং সেই রিস্ক অ্যানালিসিসের রেসপেক্টে আমাদের সলিউশনও বের করতে হয়, রাইট?
এবারে কি হয়, আমাদের এই কিউএ প্ল্যানে এই সমস্ত রিস্কগুলোকে ডকুমেন্ট করতে, আমরা যে কিউএ প্ল্যান বা টেস্ট প্ল্যানটা বানাচ্ছি, এই কিউএ প্ল্যান বা টেস্ট প্ল্যানের মধ্যে আমাদের ওই সমস্ত রিস্কগুলোকে আমাদের কিন্তু ডকুমেন্ট করতে হয়। এবারে আমি যদি বলি যে কি কি রিস্ক আসতে পারে আমাদের টেস্টিং এ এবং তারা ওভারকাম করার উপায় কি কি আছে, জিনিসটা তোমার আরো বুঝতে সুবিধা হবে। আমি জিনিসটা এভাবে বলতে পারি যে রিস্ক কোথা থেকে আসে। 1 নম্বর রিস্ক আছে যে টিম মেম্বার ল্যাক অফ রিকোয়ার্ড স্কিল ফর ওয়েবসাইট টেস্টিং। আমার যে সমস্ত টিম মেম্বাররা ওয়েবসাইটটা টেস্ট করছে তাদের যদি প্রপার যদি নলেজ না থাকে, সেক্ষেত্রে একটা রিস্ক আসতে পারে। এটা ওভারকাম করার উপায় আছে। কিভাবে ওভারকাম করব, আমরা প্রপার মানে ওই সমস্ত টিম মেম্বারদের আমরা প্রপার ট্রেনিং দেব, ট্রেনিং এর মাধ্যমে তাদের আমরা স্কিলকে আপগ্রেড করব, এটা রিস্ককে ওভারকাম করা যায়। দেখুন দু নম্বর রিস্ক কি আসতে পারে, নাম্বার 2, না দ্য প্রজেক্ট শিডিউল ইজ টু টাইট। যদি আমার প্রজেক্টের শিডিউল খুব টাইট হয়ে থাকে, তাহলে এই প্রজেক্টটা অন টাইমে দিতে আমাদের কিন্তু চাপ হয়ে যায়, রাইট? প্রজেক্ট শিডিউল টাইট আছে, প্রজেক্টের শিডিউলটা যদি খুব টাইট থাকে, ইটস হার্ড টু কমপ্লিট দিস প্রজেক্ট অন টাইম। অন টাইমের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করা কিন্তু খুব চাপ হয়ে যায়। এটাকে ওভারকাম কিভাবে করা যায়, আমাদের প্রায়োরিটি সেট করতে হয়, টেস্টের প্রায়োরিটি সেট করতে হয়, মানে ইচ অ্যান্ড এভরি টেস্ট অ্যাক্টিভিটির আমাদের প্রায়োরিটি সেট করতে হবে। সেই প্রায়োরিটি ওয়াইজ যদি আমরা টেস্ট করি, তাহলে কিন্তু আমরা এই যে টাইট শিডিউলের মধ্যে আমরা কিন্তু প্রপার সফটওয়্যারটা বা বাগফ্রি সফটওয়্যারটা আমরা কিন্তু হ্যান্ড ওভার করতে পারবো। নাম্বার 3 রিস্ক কি হতে পারে, না যে টেস্ট ম্যানেজার আছে সে যদি ম্যানেজমেন্ট স্কিলে যদি পুয়ার হয়, মানে সে ঠিকঠাক ম্যানেজ করতে পারছে না, ম্যানেজার কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছে না, একটু পুয়ার আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে ওভারকাম কিভাবে করব, না আমরা ওই ম্যানেজারকে লিডারশিপ প্ল্যানের যে ট্রেনিং হয়, সেই লিডারশিপ ট্রেনিং দেবো আমরা। তাহলে কি হবে, ওই টেস্ট ম্যানেজারের যে পুয়ার যে ম্যানেজমেন্ট স্কিলটা আছে সেটা অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে। 4 নম্বর কি হতে পারে, না আমরা প্রজেক্টটা না দেখে না বুঝে আমরা একটা রং একটা মানে কি বলবো একটা এস্টিমেট, একটা রং বাজেট এস্টিমেট করে দিয়েছি, রং একটা কস্ট এস্টিমেট করে দিয়েছি। এটাকে ওভারকাম কিভাবে করা যাবে, না আমরা কাজ শুরু করার আগে আমরা এই যে আমার যে মানে যে বাজেট এস্টিমেট আছে, সেই বাজেট এস্টিমেট নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব ইন্টারনালি। তাহলে কি হবে, এই জিনিসটা আমাদের কিন্তু ওভারকাম হয়ে যাবে। কারণ একটা হার্ডওয়্যার তৈরি করতে কিরকম কস্ট আসবে, সফটওয়্যার কস্ট কিভাবে বা কিরকম আসবে, ডোমেনের উপর কিরকম কস্ট আসবে, এপিআই রিলেটেড কস্ট কিভাবে আসবে, বা আমাদের থার্ড পার্টি থেকে কিছু এপিআই আমাদের কিনতে হবে কিনা, এই জিনিসগুলো আমরা না জেনে বুঝে আমরা প্রথমেই যদি আমরা একটা যদি বাজেট এস্টিমেট করে দিই, সেক্ষেত্রে সেটা কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াবে। সেই জন্য আমরা টোটাল জিনিসটা নিয়ে ডিসকাস করে দেন আমরা বাজেটটা এস্টিমেট করব। তো এই 4-5টা রিস্ক আছে, যে রিস্কগুলো আমার হচ্ছে মানে কি বলবো ডকুমেন্ট রিস্ক এবং মানে ডকুমেন্ট রিস্কের মধ্যে মানে আসে জিনিসটা। ওকে, এরপর আমি আসছি 4 নম্বর কি আছে, ক্রিয়েট টেস্ট লজিস্টিক, মানে ডিজাইন এন্ড টেস্ট স্ট্র্যাটেজির মধ্যে 4 নম্বর পয়েন্ট কি আছে, ক্রিয়েট টেস্ট লজিস্টিক। এই ক্রিয়েট টেস্ট লজিস্টিক এখানে আমাদের জিনিসটা কি হয়, না এই টেস্ট লজিস্টিকে কি হয়, না টেস্ট ম্যানেজার শুড অ্যান্সার ফিউ কোশ্চেনস। টেস্ট ম্যানেজারদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হয় টেস্টিং লজিস্টিক রিলেটেড। যেমন কে টেস্ট করবে, কখন টেস্ট করবে, কিভাবে টেস্ট করবে, এই জিনিসগুলোর কিন্তু অ্যান্সার কিন্তু টেস্ট ম্যানেজারকে এই টেস্ট লজিস্টিকের মধ্যে ক্রিয়েট করতে হয়। ওকে, নাও এরপর আমি আসছি যে টেস্ট প্ল্যান তৈরি করার নাম্বার 3 নম্বর পয়েন্ট, ডিফাইন দ্য টেস্ট অবজেক্টিভ। আমাদের টেস্ট অবজেক্টিভকে ডিফাইন করতে হবে। কিরকম, না টেস্ট অবজেক্টিভ বলতে কি বুঝি আমরা, টেস্ট অবজেক্টিভ হলো ওভারঅল গোল অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ দ্য টেস্ট এক্সিকিউশন। ওভারঅল গোল অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ দ্য টেস্ট এক্সিকিউশন। এই টেস্ট অবজেক্টিভের আবার মেন অবজেক্টিভটা কি, টেস্ট অবজেক্টিভের মেন অবজেক্টিভ হলো যতটা পারা যায় ডিফেক্টস বা বাগকে ফাইন্ড আউট করতে হবে, এবং এটা নিশ্চিত করতে হবে যে রিলিজ করার আগে বা কাস্টমারকে হ্যান্ড ওভার করার আগে সফটওয়্যারটা বাগ ফ্রি, এবং যদি কোনো ইস্যু থেকে থাকে সেটা অলরেডি ফিক্সড বাই ডেভেলপার অ্যান্ড টেস্টেড বাই টেস্টার। তার জন্য আমাদের
অল টাইপ অফ টেস্টিং করতে হবে, যেমন ফাংশনাল টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং, জিইউআই টেস্টিং। জিইউআই টেস্টিং মানে ইউআই টেস্টিং, মানে ইউজার ইন্টারফেস টেস্টিং। যেমন কোনো একটা বাটন, সেই বাটনটা আমি একটা একটা ধরে নিচ্ছি, একটা আমি যদি আমি একটা এক্সাম্পল দিই জিনিসটা, সাপোজ ধরে নিচ্ছি যে এইটা আমার একটা পেজ, এখানে আমার একটা বাটন, আমার যদি লগ ইন বাটনটা যদি আমার এত বড় যদি একটা লগ ইন বাটন থাকে, জিনিসটা লগ ইন বাটন এরকম আছে, লগ ইন বাটন আমার যদি জিনিসটা এরকম থাকে, এটা কি প্রপার ওয়ে? না। তার মানে আমাদের কি হতে হবে, আমাদের জিইউআই টেস্টিং বা ইউআই টেস্টিং, যেটাকে ইউজার ইন্টারফেস টেস্টিং বলি, এই টেস্টিং গুলো কিন্তু আমাদের এই টেস্ট অবজেক্টিভের মধ্যে ডিফাইন করতে হবে, রাইট? এরপর আমি আসছি না ডিফাইন টেস্ট ক্রাইটেরিয়া। এই ডিফাইন টেস্ট ক্রাইটেরিয়ার মধ্যে আমার দুটো জিনিস আছে, একটা হচ্ছে সাসপেনশন ক্রাইটেরিয়া, একটা হচ্ছে এক্সিট ক্রাইটেরিয়া। সাসপেনশন ক্রাইটেরিয়া বলতে কি বুঝি, আমি একটা এক্সাম্পল জিনিস তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো ধরো আমার কাছে 100টা টেস্ট কেস আছে, রাইট? 100টা টেস্ট কেসের মধ্যে 40টা টেস্ট কেস, 40% টেস্ট কেস বা 40টা টেস্ট কেস ফেল। তার মানে তখন আমাদের কি বুঝতে হবে, তখন আমাদের টেস্টিংটাকে সাসপেন্ড করে দিতে হবে। যতক্ষণ না, কতক্ষণ পর্যন্ত সাসপেন্ড করব না, যতক্ষণ না অবধি ডেভেলপমেন্ট টিম ওই যে 40% ফেল টেস্ট কেস আছে সেগুলোকে ফিক্স করছে, রাইট? সাসপেনশন ক্রাইটেরিয়া মানে জিনিসটা বোঝা গেল যে যদি টিম মেম্বার রিপোর্ট করে, যদি কোনো টিম মেম্বার রিপোর্ট করে যে টোটাল 100% টেস্ট কেসের মধ্যে 40% ফেল, মানে তখন আমাদের কিন্তু টেস্টিংটাকে সাসপেন্ড করে দিতে হবে। কতক্ষণ বন্ধ করতে হবে, যতক্ষণ না অবধি ডেভেলপমেন্ট টিম ওই ফেল টেস্টগুলোকে ফিক্স করছে। তার মানে সাসপেনশন ক্রাইটেরিয়াতে আমরা কি বলতে পারি, ইফ দ্য সাসপেনশন ক্রাইটেরিয়া মিট ডিউরিং দ্য টেস্টিং টাইম, the active cycle will be suspended until the criteria are resolved, right? So now এখন clear suspension criteria টা কি। এবারে আমি আসছে exit criteria। exit criteria মানে 90 to 95% যদি টেস্ট কেস পাস হয়ে থাকে তাহলে কি বলতে পারবো আমরা, আমি ধরে নিচ্ছি টোটাল আমার 100টা টেস্ট কেস আছে বা 100% টেস্ট কেস আছে, তার মধ্যে আমি ধরে নিচ্ছি আমার 60 to 70%, আমি ধরে নিচ্ছি 70% টেস্ট কেস আমার হচ্ছে মানে কি বলে ক্রিটিক্যাল টেস্ট কেস। ওই 70% ক্রিটিক্যাল টেস্ট কেসের মধ্যে আমার যদি 65% ক্রিটিক্যাল টেস্ট কেসেস যদি পাসড হয়ে থাকে, আমরা কিন্তু অটোমেটিক কিন্তু এক্সিট ক্রাইটেরিয়া দিয়ে দিতে পারি। তার মানে 90% অফ অল ক্রিটিক্যাল টেস্ট কেসেস মাস্ট বি পাস, রাইট? এটা হলো এক্সিট ক্রাইটেরিয়া। এরপর আমি আসছি রিসোর্স প্ল্যানিং। 5 নম্বর পয়েন্ট আছে রিসোর্স প্ল্যানিং। রিসোর্স প্ল্যানিংটা কি, রিসোর্স প্ল্যানিং হচ্ছে একটা ডিটেইল সামারি। কিসের ডিটেইল সামারি না, এই রিসোর্স প্ল্যানটা একটা ডিটেইল সামারি অফ অল টাইপ অফ রিসোর্স রিকোয়ার্ড টু কমপ্লিট এ প্রজেক্ট টাস্ক। কোন প্রজেক্টের একটা টাস্ককে কমপ্লিট করার জন্য একটা ডিটেইল সামারি অফ অল টাইপস অফ রিসোর্স রিকোয়ার্ড, মানে একটা টাস্ককে, একটা প্রজেক্টের টাস্ককে কমপ্লিট করার জন্য আমার কত রকমের মানে কি বলবো রিসোর্স দরকার আছে সেটার একটা সামারি, ডিটেইল সামারি হচ্ছে এই রিসোর্স প্ল্যান। এই রিসোর্সটা আবার কি হতে পারে, রিসোর্সটা হতে পারে যে হিউম্যান হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, মেটেরিয়াল হতে পারে। এই রিসোর্স প্ল্যানের মধ্যে, এই রিসোর্সের মধ্যে কিন্তু হিউম্যান হবে, ইকুইপমেন্ট হবে, মেটেরিয়াল হবে, এইসব জিনিসগুলো কিন্তু আসে আমার রিসোর্সের মধ্যে। এবারে যদি আমি ধরে নিই যে হিউম্যান রিসোর্স বলতে কি বুঝি আমরা, হিউম্যান রিসোর্স মানে এর মধ্যে কে কে আসে, টেস্ট ম্যানেজার আছে, টেস্টার আছে, ডেভেলপার মানে টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, এসকিউএ মেম্বার আছে, এরা কিন্তু আছে এই হিউম্যান রিসোর্সের মধ্যে। টেস্ট ম্যানেজার কি করবে না, টেস্ট ম্যানেজার মানে হোল প্রজেক্টটাকে ম্যানেজ করবে, প্রজেক্টের ডাইরেকশনকে ডিফাইন করবে, অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্সকে অ্যাকুয়ার করবে, রাইট? টেস্ট ম্যানেজারের কাজ এটা। আর টেস্টারের কাজ কি, টেস্টার কি করবে, আইডেন্টিফাইং এন্ড ডেসক্রাইবিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট টেকনিক, টেস্টিং টুল, অটোমেশন আর্কিটেকচার, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করবে এবং ডেসক্রাইব করবে, রাইট? দেন কি করবে, টেস্টগুলোকে এক্সিকিউট করবে,
লগ মানে টেস্ট কেস লিখবে, টেস্ট কেস গুলোকে এক্সিকিউট করবে, দেন ডিফেক্টস থাকলে সে রিপোর্ট করবে ডিফেক্টটাকে, টোটাল রেজাল্টটাকে লগ করবে, রাইট? তো এই জিনিসগুলো আসছে আমার টেস্টারের মধ্যে। দেন টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর কি করবে? টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর কি করবে না টেস্ট এনভায়রনমেন্টকে বিল্ড আপ করতে সাহায্য করবে। ওকে, মানে এরা কি করবে? এরা সাপোর্ট টেস্টার টু ইউজ দ্য টেস্ট এনভায়রনমেন্ট ফর টেস্ট এক্সিকিউশন। টেস্ট এক্সিকিউশন করার জন্য টেস্ট এনভায়রনমেন্টটাকে ইউজ করতে সাহায্য করবে টেস্টারদের। এটাই কাজ হচ্ছে টেস্ট অ্যাডমিনিস্ট্রেটরের। ওকে, নাও এবার আমি আসছি হিউম্যান রিসোর্স গেল। 2 নম্বর আসছে আমার কাছে কি না রিসোর্সের মধ্যে 1 নম্বর আসছে, আমি নোট ডাউন করে দিচ্ছি, হিউম্যান। দেন 2 নম্বর কি আসছে আমার? 2 নম্বর আমার আসছে সিস্টেম রিসোর্স। সিস্টেম রিসোর্স। সিস্টেম রিসোর্সের মধ্যে কি কি আছে? সিস্টেম রিসোর্সের মধ্যে আমার আছে সার্ভার, টেস্ট টুল, নেটওয়ার্ক, কম্পিউটার, এই জিনিসগুলো আসছে আমার সিস্টেম রিসোর্সের মধ্যে। এই সার্ভার কি করবে না ওয়েব অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবে, যেটা সেপারেট, আমি কি বলতে পারি, দিস ইনক্লুডস এ সেপারেট ওয়েব ব্রাউজার, ডেটাবেস সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার এটসেট্রা। টেস্ট টুল কি করবে? টেস্ট টুল দিয়ে আমরা অটোমেশন রিলেটেড মানে মানে আমরা মানে টেস্ট কেসগুলোকে অটোমেট করতে পারি টেস্ট টুল ইউজ করে, রাইট? পারফরম্যান্স টেস্টিং করতে পারি আমরা টেস্ট টুল ইউজ করে। নেটওয়ার্ক কি করবে? অবশ্যই ইন্টারনেট বা নেটওয়ার্ক না থাকলে আমরা তো মানে যদি অনলাইন যদি প্রজেক্ট হয় সেটাকে আমরা তো রান করে বা টেস্টিং করতেই পারবো না। দেন কম্পিউটার কি করবে? কম্পিউটার কি করতে সাহায্য করে না ইউজ টু কানেক্ট দ্য ওয়েব সার্ভার। কম্পিউটার দিয়ে হয় আমাদের, রাইট? কম্পিউটার মানে পিসি দিয়ে আমরা জিনিসটাকে টেস্ট করব, পিসি না থাকলে টেস্ট করবোই কিভাবে আমরা, রাইট? এইগুলো আসছে আমার সিস্টেম রিসোর্সের মধ্যে। নাও এরপর আসছি আমি 6 নম্বর পয়েন্ট, প্ল্যান টেস্ট এনভায়রনমেন্ট। প্ল্যান টেস্ট এনভায়রনমেন্টটা বলতে কি বোঝায় না প্ল্যান টেস্ট এনভায়রনমেন্ট বা টেস্টিং এনভায়রনমেন্ট কি করে? এটা কি করে? এটা সফটওয়্যার এবং হার্ডওয়্যার যে আছে সেটা কি করে, মানে আমরা বলতে পারি যে টেস্টিং এনভায়রনমেন্ট ইজ এ সেটআপ অফ সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার ইন হুইচ দ্য টেস্টিং টিম ইজ গোয়িং টু এক্সিকিউট টেস্ট কেসেস, রাইট? একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা সেটআপ যেটা দিয়ে টেস্টিং টিম তাদের টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করে, রাইট? তো এইটা হচ্ছে আমার টেস্ট এনভায়রনমেন্ট। এবার আমাদের এখানে টেস্ট এনভায়রনমেন্টের মধ্যে প্ল্যান করতে হবে যে টেস্টাররা কোন এনভায়রনমেন্টে মানে টেস্টিং করতে চাইছে, চাই সেটা গুগল ক্রোম হতে পারে, চাই মানে মানে আমরা কি বলতে পারি, আমরা টেস্ট এনভায়রনমেন্ট বলতে পারি, আমরা সিস্টেম বলতে পারি যে আমরা কোন ওএস ইউজ করব, রাইট? ম্যাক হতে পারে, উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে এটসেট্রা। ঠিক তার উপর মানে তার উপর বেস করে আমাদের অপারেটিং সিস্টেম ব্রাউজার হতে পারে, আমরা উইন্ডোজে আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব কি ফায়ারফক্স নাকি এজ নাকি সাফারি নাকি মানে কি বলবো অপেরা, কি কি ব্রাউজার ইউজ করব সেটাও ডিপেন্ড করে, সেটা আমাদের টেস্ট এনভায়রনমেন্টের মধ্যে চলে আসছে, সেখানে আমরা প্ল্যান করব, রাইট? তো না আমাদের কাছে ক্লিয়ার এখন টেস্ট এনভায়রনমেন্টটা কি। এবারে আসছে আমি শিডিউল এন্ড এস্টিমেশন। শিডিউল এস্টিমেশন বলতে কি বোঝায় না আমরা কখন কখন এই প্রজেক্টটা বা সফটওয়্যারটা টেস্টিং করব, তার একটা শিডিউল বানাতে হয় আমাদের, যে আমরা এই টাইমে সফটওয়্যারটা টেস্ট করব। ওকে, তার উপরে বেস করে আমরা একটা এস্টিমেট বানাতে হয় যে আমি ধরে নিচ্ছি যে আমার একটা টোটাল প্রজেক্ট আমি ধরে নিচ্ছি একটা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন। ফ্লিপকার্ট নামে 5টা মডিউল ধরে দিচ্ছি। 1 নম্বর লগইন পেজ, 2 নম্বর সার্চিং পেজ মানে সার্চ রেজাল্ট সার্চিং পেজ, 3 নম্বর ধরে নিচ্ছি আমি অ্যাড টু কার্ট পেজ, 4 নম্বর আমি ধরে নিই 4 নম্বর ধরে নিচ্ছি আমি পেমেন্ট পেজ, 5 নম্বর ধরে নিচ্ছি আমি অর্ডার কনফার্মেশন পেজ। 5টা পেজ ধরে নিচ্ছি আমি। তো এস্টিমেট বলতে কি বোঝায় যে আমার হতে পারে যে একটা প্রজেক্টে এই যে টোটাল 5টা মডিউল, এই 5টা মডিউলে 5টা টেস্টার টেস্ট করতে পারে, প্রত্যেকটা টেস্টার সিঙ্গেল মডিউলে টেস্ট করতে পারে, আবার একটা টেস্টারই টোটাল মডিউল টেস্ট করতে পারে, বা দুটো টেস্টার সমস্ত মডিউল টেস্ট করতে পারে। এবং তার উপর বেস করে তারা কখন মানে টোটাল এই যে মানে কোন মানে তাদের টেস্টিং এর শিডিউলটা কি হবে, এই টেস্টিং এর এস্টিমেশনটা কি হবে। এস্টিমেশন বলতে আমি ধরে নিচ্ছি আমার লগইন পেজটা টেস্ট করতে টাইম লাগবে, একটা টেস্টারের জন্য টাইম লাগবে ধরে নিচ্ছি আমি 10 ঘন্টা, সাপোজ 10 ঘন্টা। এটা এস্টিমেট দিতে হবে আমাদের,
রাইট? তেমনি আবার যদি সেম লগ ইন পেজের উপর যদি দুটো টেস্টার কাজ করে তাহলে টাইম লাগবে 5 ঘন্টা প্লাস 5 ঘন্টা। এই যে টোটাল জিনিসটা এটা হচ্ছে শিডিউল এবং এস্টিমেশন। নাও আই হোপ এখন ক্লিয়ার তোমার কাছে শিডিউল এন্ড এস্টিমেশনটা কি। এবারে আমি আসছি ডিটারমাইন টেস্ট ভেরিয়েবলস। ডিটারমাইন টেস্ট ভেরিয়েবল বলতে যেটা বোঝায় যে আমরা টোটাল টেস্টিং ডান, সমস্ত কিছু ডান, আমরা কাস্টমারকে আমরা কোন কোন জিনিসগুলো ডেলিভার করছি। এই টোটাল টেস্ট ভেরিয়েবলটা কিন্তু আবার তিনটে, মানে কি বলবো, এর ফেজটাকে তিনটে ভাগে ভাগ করে নিয়েছে, তিনটে ভাগে ভাগ করেছে। নাম্বার 1 কি বলতে পারি, বিফোর টেস্টিং। নাম্বার 2 বলতে পারি ডিউরিং টেস্টিং, আর নাম্বার 3 বলতে পারি আফটার টেস্টিং। মানে আমরা টেস্ট ডেলিভারেবলটা, মানে টেস্টের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা কিভাবে ডেলিভার করব সেটা তিনটে স্টেপে ভাগ করে নিয়েছে। প্রথমে আসছি বিফোর টেস্টিং। বিফোর টেস্টিং এ বা টেস্টিং করার আগে আমরা কি ডেলিভার করব, অবশ্যই আমরা টেস্ট প্ল্যান ডকুমেন্ট ডেলিভার করব। আমরা 1 নম্বর হচ্ছে টেস্ট প্ল্যান ডকুমেন্ট, 2 নম্বর টেস্ট কেস ডকুমেন্ট, 3 নম্বর টেস্ট ডিজাইন স্পেসিফিকেশন। এই তিনটে জিনিসকে আমরা ডেলিভার করব বিফোর টেস্টিং। টেস্ট প্ল্যান ডকুমেন্ট, টেস্ট কেসেস ডকুমেন্টস এন্ড টেস্ট ডিজাইন স্পেসিফিকেশন, এটা করব বিফোর টেস্টিং এ। নাও ডিউরিং টেস্টিং বা টেস্টিং টাইমে আমরা কি ডেলিভারেবল করব, টেস্ট স্ক্রিপ্ট, সিমুলেটর, টেস্ট ডেটা, টেস্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স আর এরর লগস এন্ড এক্সিকিউশন লগস। এই পাঁচটা জিনিসকে আমরা ডিউরিং টেস্টিং এ আমরা ডেলিভার করব। টেস্ট স্ক্রিপ্ট, সিমুলেটর, টেস্ট ডেটা, টেস্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স, এরর লগস এন্ড এক্সিকিউশন লগস। এবার আমি আসছি আফটার টেস্টিং। আফটার টেস্টিং বা টেস্টিং এর পরে আমরা কি ডেলিভার করব, যখন টোটাল টেস্টিং সাইকেলটা ওভার হয়ে যাবে, টোটাল টেস্টিং সাইকেলটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কি ডেলিভার করব, 1 নম্বর টেস্ট রেজাল্টস বা টেস্ট রিপোর্টস, 2 নম্বর ডিফেক্ট রিপোর্ট, 3 নম্বর টেস্ট প্রসিডিওর গাইডলাইন, 4 নম্বর রিলিজ নোট। এই চারটে জিনিসকে আমরা ডেলিভার করব। 1 নম্বর টেস্ট রেজাল্ট বা টেস্ট রিপোর্টস, 2 নম্বর ডিফেক্ট রিপোর্ট, 3 নম্বর ইনস্টলেশন or টেস্ট প্রসিডিওর গাইডলাইন, আর 4 নম্বর রিলিজ নোট। এই চারটে জিনিসকে আমরা ডেলিভার করব আফটার টেস্টিং। সো এখন আমাদের কাছে টোটাল জিনিসটা ক্লিয়ার যে আমরা যখন একটা টেস্ট প্ল্যানকে লিখবো তখন আমরা সেই টেস্ট প্ল্যানটা কিভাবে লিখবো। এই টোটাল 8টা জিনিসকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই টোটাল 8টা জিনিসকে মাথায় রেখে কিন্তু আমাদের টেস্ট ম্যানেজার যে আছে সে কিন্তু এই টোটাল টেস্ট প্ল্যানটা তৈরি করবে। ওকে, নাও এরপর নেক্সট পয়েন্টে আসছি আমি, হোয়াট ইফ দেয়ার ইজ নো টেস্ট প্ল্যান। কি হতো যদি টেস্ট প্ল্যান না তৈরি করতো বা টেস্ট প্ল্যান তৈরি না করলে প্রবলেম কি হবে। প্রবলেম তো হবে অবশ্যই। কি প্রবলেম হতে পারে, 1 নম্বর আমাদের রোল আর রেসপন্সিবিলিটি যেটা আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না, যে এক্স্যাক্টলি আমার টেস্টিংটার উপর কি রোল আছে, কি রেসপন্সিবিলিটি আছে আমরা কিন্তু বুঝতে পারতাম না। তার মানে পয়েন্ট 1 কি বলতে পারি, যে মিসআন্ডারস্ট্যান্ডিং রোলস এন্ড রেসপন্সিবিলিটিস। নাও নাম্বার 2 কি আছে, টেস্ট টিমের কাছে মানে ক্লিয়ার কোনো অবজেক্টিভ থাকতো না, যে টেস্টিং টিমের কাছে ওই সফটওয়্যারটা টেস্ট করার জন্য কোনো ক্লিয়ার অবজেক্টিভ থাকতো না যদি টেস্ট প্ল্যান না থাকতো। তার মানে দ্য টেস্ট টিম উইল হ্যাভ নো ক্লিয়ার অবজেক্টিভ। নাম্বার 3 কি বলতে পারি, যে এই টোটাল যে প্রসেসটা কখন এন্ড হবে আমরা সেটা কিন্তু শিওর হয়ে বলতে পারতাম না, কারণ আমার তো কোনো প্ল্যানই নেই। উইথাউট প্ল্যানে যদি করি, মানে সাপোজ ধরে নাও যে আমি গাড়ি চালাতে পারি না, আমি গাড়ি চালাতে গেছি, কি হবে, উইথাউট মানে ড্রাইভিং এ যদি গাড়ি চালাই অ্যাক্সিডেন্ট। ঠিক তেমনই উইথাউট প্ল্যানে যদি আমি টেস্ট করি সেই টেস্টিংটা কবে যে শেষ হবে কোনো গ্যারান্টি নেই, আমরা কিন্তু সিওরিটি দিতে পারতাম না। মানে নো সিওরিটি when the process ends, কখন প্রসেসটা এন্ড হবে কোনো সিওরিটি দিতে পারতাম না। দেন নাম্বার 4 নাম্বার কি আছে, আমার যে টেস্টিং এর যে স্কোপ আছে বা আনডিফাইন্ড যে টেস্ট স্কোপ আছে সেগুলো টেস্টারদের কিন্তু কনফিউজ করে দিত টেস্টিং এর জন্য। নাম্বার 4 কি বলতে পারি, আনডিফাইন্ড টেস্ট স্কোপ মে কনফিউজ টেস্টার। রাইট, এখন আমাদের ক্লিয়ার
যে যদি টেস্ট প্ল্যান না থাকতো আমাদের কি কি প্রবলেম হতো। মাল্টিপল প্রবলেম হতে পারে। তোমরা যদি টোটাল টেস্ট প্ল্যানটা যদি ভালো করে দেখো বা টেস্ট প্ল্যানটা যদি ভালো করে পড়াশোনা করো বা নিজে স্টাডি করো, তোমরা দেখতে পাবে আমি যে তোমাদের জিনিসটা বোঝালাম, তোমরা জিনিস যদি পুরো ভিডিওটা দেখো, তোমরা অ্যাটলিস্ট একটু জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে টেস্ট প্ল্যান থাকলে কি হবে আর টেস্ট প্ল্যান না থাকলে কি হবে, কোনো জিনিস প্ল্যান ছাড়া করলে কি হয় আর কোনো জিনিস প্ল্যান ছাড়া না করলে কি হয়। যদি কোনো জিনিস আমরা যদি কোনো একটা বাড়িও যদি বিল্ড করি, আমরা যদি কোনো একটা বাড়ি বানাই, যদি প্ল্যানে বানাই, বাড়িটা দেখতে খুব সুন্দর হয়, একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে বাড়িটা কমপ্লিট হয়ে যায়, মানে টোটাল জিনিসটা কি একটা ওয়েল মানে সুন্দর জিনিসটা ওয়েল ডেকোরেটেড হয় একদম টোটাল জিনিসটা। বাট আমি বাড়ি বানাচ্ছি, কোনো প্ল্যান নেই, আমরা নিজেরাও বলতে পারবো না যে বাড়িটা কবে ফিনিশ হবে, বাড়িটার ডিজাইনটা কেমন হবে, কোথায় কি থাকবে, তো টোটাল জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। সেই জন্য টেস্ট প্ল্যান কিন্তু সফটওয়্যার টেস্টিং এ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো আই হোপ তোমাদের কাছে এখন টোটাল টেস্ট প্ল্যানটা ক্লিয়ার। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, কারণ আমি আমার এই চ্যানেলে টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট দিতে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।